সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ কিছুক্ষণের মধ্যেই। জাতীয় নির্বাচন ঘিরে আসছে তিনটি বড় রাজনৈতিক জোট। 7 বছর পর বিএনপির বর্ধিত সভা কাল, অংশ নেবেন 4000-এরও বেশি নেতা। গুরুত্ব পাবে জাতীয় নির্বাচন ও জোট গঠন। জামায়াত নেতা আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি। মানবতাবিরোধী অপরাধে রিভিউ থেকে ফের শুনানি, এটি প্রথম। এবং গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব গণবিরোধী, শুনানি বাতিল না হলে আন্দোলনের হুমকি ক্যাবের। রোজায় লোডশেডিং নিয়ন্ত্রণের আশ্বাস বিদ্যুৎ বিভাগে। স্বাগত এখন বিকেলের আয়োজনে। শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এর মধ্যে একটি বিএনপির নেতৃত্বে সমমনা দলগুলোকে নিয়ে, আরেকটি জামায়াতের নেতৃত্বে বেশ কয়েকটি ইসলামী দল নিয়ে, এবং অন্যটি ছাত্রদের গঠন করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে। দলগুলোর মধ্যে কে কোন জোটে যাবে চলছে সেই হিসেব নিকেশ। তবে বিএনপি সহ সমমনা যে দলগুলো চীন সফরে আছে তাদের দিকে চোখ রাখছেন সবাই। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। বিএনপি জামায়াত রাজনীতির মাঠে একসময়ের চিরমিত্র দুটি দল। 2001 সালের 8ম জাতীয় সংসদে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করেছিল তারা। এরপর 2008-এর নির্বাচনে একসাথে বিরোধী দলে। তারপর থেকে টানা 17 বছর রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে একই মঞ্চ থেকে রাজনৈতিক কর্মসূচি দিয়ে আওয়ামী বিরোধী যুগপথ আন্দোলনে সঙ্গী ছিল দল দুটি। কিন্তু 5ই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে বদলে গেছে সবকিছু। রাজনীতির মাঠে মিত্র দুটি দলের মধ্যে এখন যোজন যোজন দূরত্ব। অন্যদিকে জুলাই বিপ্লবের কেন্দ্রে থাকা ছাত্র জনতার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক শক্তি। সব মিলিয়ে এক ভিন্ন রাজনৈতিক সমীকরণের দিকে যাচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় আগামী নির্বাচনকে ঘিরে কে কোন জোটের দিকে ঝুঁকছে তা নিয়ে এখন ব্যাপক সরব রাজনীতির মাঠ। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের উত্থান হবে। সমমনা দলগুলোকে নিয়ে কিছু আসন ভাগাভাগি করে নির্বাচন করবে বিএনপি। সেক্ষেত্রে বিএনপির সাথে চীন সফরে থাকা দলগুলোর সাথেই জোট হতে পারে বলে ধারণা অনেকের। অন্যদিকে জামায়াতের চেষ্টা সবগুলো ইসলামী দলকে একই ব্যালটে ঐক্যবদ্ধ করা। সেক্ষেত্রে ছাত্র জনতার নেতৃত্বে নতুন যে দল আসছে তারা বিএনপি বা জামায়াত কারো সাথেই আপাতত জোটবদ্ধ হচ্ছে না বলে জানা গেছে। তাদের নেতৃত্বে নতুন আরেকটি জোটের আত্মপ্রকাশ হচ্ছে। বিএনপি সমমনা প্রায় 8-10টা দলের নেতৃবৃন্দরা একসাথে চায়না যাচ্ছে, বেইজিংয়ে সফরে যাচ্ছে। এখন সেটাকে নিয়ে বেশ আপনার গসিপ আছে যে সেখানে তারা জোটের কোনো রাজনীতি করবেন কিনা, এবং বিএনপির এই জায়গাটা এখনও পরিষ্কার করে নাই। দ্বিতীয়ত আমরা দেখেছি যে জামাত সহ ইসলামী দলগুলোর ভিতরে একটা বোঝাপড়ার চেষ্টা করা হচ্ছে যে তারা একটা নতুন জোট অথবা বলয় তৈরি করতে পারছে কিনা। তৃতীয়ত হচ্ছে ছাত্রদের নেতৃত্বে নতুন কোনো জোট আসছে কিনা, অথবা যারা বাকি থাকবেন, যারা অন্য জোটে যাবে না, তারা কোনো জোট তৈরি করছে কিনা। এখানে যেটা আমরা 42টি রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন করেছি, বিশেষ করে বিএনপি জামাত সহ, তাদের সাথে প্রত্যেকেরই মোটামুটি কিন্তু একটা বোঝাপড়া আছে। এখন ইকুয়েশনটা হচ্ছে যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ মাঠে নাই, কাজে তাহলে এখন তো একটা মানে সরকার থাকলেও তার একটা শক্তিশালী অপোনেন্ট দরকার। যদিও তারা বলছেন বিএনপির সাথে গিয়ে দু একটি আসন ভাগাভাগির রাজনীতি না করে শক্ত বিরোধী দলের থাকাটাও একটি কার্যকর সংসদের জন্য ইতিবাচক রাজনীতির ধারা তৈরি করবে। সংসদে যদি ফাংশনাল অপোজিশন না থাকে, বিএনপির মতো বড় দলকে যদি জবাবদিহিতার আওতায় আনা না যায়, তাহলে বিএনপি রাষ্ট্রকে যে সুশাসনের জন্য ওয়াদা করছে সেটা সে ডেলিভার করতে পারবে না। তো সেখানে এরকম আলোচনাও আছে যে বিএনপি সহ যারা আওয়ামী বিরোধী জোটে ছিলেন, বিএনপি এককভাবে নির্বাচন করবে, আর বিএনপি ছাড়া বাকিরা সবাই মিলে একটা বিরোধী দল হতে পারে কিনা, সেই আলোচনাটাও চলছে। মানুষ ওই পুরানো রাজনীতি তো দেখেছে। এখন আমরাও যদি ধরেন ছোট দল হিসেবে আবার যদি বৃহৎ দলের সাথে জোট করে, অনেক কিন্তু হারিয়ে যায়, তার স্বকীয়তা থাকে না। সেক্ষেত্রে অনেকের সাথে আলাপ আলোচনা চলছে। আসন বা সিট নিয়ে সমঝোতার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আলাপ আলোচনা হয় নাই। আমরা এই সময়ে গত 7-8 বছরের এই প্রতিকূল সময়ে রাজনীতি করে আজকের এই জায়গাটাতে আসছি।
2-3টে সিটের রাজনীতি করলে তো, সুবিধার রাজনীতি করলে তো এটা আওয়ামী লীগের আমলে সবচেয়ে আমরা বেনিফিটেড বেশি থাকবে। জোট নিয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, তফসিল ঘোষণা ঘনিয়ে আসলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। তবে বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার হবে, এটি এখন পর্যন্ত চূড়ান্ত। নির্বাচন কমিশনের নিবন্ধন নাই, তারা আমাদের সঙ্গে যদি অংশগ্রহণ করে, আমাদের মার্কা নিয়েও তো অতীতে নির্বাচন করে নাই, দানের শেষ মার্কা নিয়ে নির্বাচন করে নাই, তো দানের শেষ মার্কা নিয়ে নির্বাচন করতে পারে, অথবা যাদের নিবন্ধন আছে তারা সেই মার্কা নিয়ে সেখানে ভোট করতে পারে। জোট যে হওয়া যাবে না তা তো কোনো বাধা নাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সরাসরিভাবে যুগপৎ আন্দোলনে শরিক ছিল, তাদেরকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্য সরকার গঠন করব, এটা তো হলো সবচেয়ে বড় জোট। অন্যদিকে জামায়াতের এই শীর্ষ নেতা বলছেন 300 আসনে ভোট করার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। তবে ইসলামী দলগুলোকে নিয়ে একটি জোটের রূপরেখা রয়েছে দলটির অভ্যন্তরীণ আলোচনায়। হ্যাঁ, আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি আছে, যে দলগুলো আছে, দল আছে, বিভিন্ন পার্সোনালিটিস আছে, প্রতিষ্ঠান আছে, সবার সাথে আমাদের যোগাযোগ আছে। মানুষ জানতেছে, বুঝতেছে এবং অতীতের কর্মকাণ্ডগুলো মানুষ দেখেছে। এই জন্য মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে আসলে এই ইসলামপন্থীদের ঐক্য জাতিকে নতুন একটা সম্ভাবনার দিগন্ত দেখাতে পারে। বিএনপি এবং জামায়াত দুই দলের নেতাদের সাথে কথা বলে জানা গেল, এবারের নির্বাচন কিংবা জাতীয় ঐক্যমতের সরকার কোনোটিতেই কেউ কারো সঙ্গী হচ্ছে না। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। দীর্ঘ 7 বছর পর কাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, 7 বছর পর বিএনপির বর্ধিত সভা, নিশ্চয়ই নির্বাচন সামনে, এটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এর বাইরে আর কি কি বিষয় থাকতে পারে বর্ধিত সভায়? গালিব, 7 বছর নয়, 28 বছর পর 1997 সালে হয়েছিল। 7 বছর পর আপনি যেটি বলছিলেন সেটি নির্বাহী কমিটির বৈঠক ছিল 2018 সালে ল মেরিটের নিয়ে। তারপর 1997 পরে আর বর্ধিত সভা হয়নি, 28 বছর পর হচ্ছে। তো সেটিকে ঘিরে তারা অনেক দিন যাবতই এই বাস্তবায়ন কমিটি কাজ করছে। আমাদের এই বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির একজন সদস্য আমাদের সাথে আছেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। আপনার থেকে জানতে চাই, আপনারা তো কাজ করছেন, আপনিও কমিটিতে আছেন, সবশেষ প্রস্তুতি কি? কাল কখন শুরু হবে, আপনারা কখন আসবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন কথা বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে 1997 সালের পরে এবার দীর্ঘ 17 বছর আমাদের যে রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামের পরে বিশেষ করে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের পরে আমরা আজকে আগামীকাল সকাল 10 ঘটিকার থেকে শুরু হবে আমাদের এই বর্ধিত সভা। এবং সেই বর্ধিত সভার শুরুতেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার শুভেচ্ছা বক্তব্য রাখবেন এবং আমাদের দলের মহাসচিব তিনি বক্তব্য রাখবেন এবং সবার শেষেও তিনি যে আমাদের সমাপনী বক্তব্য, সেখানেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে কিছু মেসেজ দিবেন। তার বক্তব্যে আমাদের নেতাকর্মীরা যেভাবে বলবেন তার উপরে ভিত্তি করে সেই তার মেসেজটি দিবেন। এবং আমাদের প্রস্তুতি, আপনি যেটি বলেছেন যে আমাদের প্রস্তুতিটি প্রায় সম্পন্নের দিকে। আপনি দেখছেন যে আমাদের যারা দলের নেতাকর্মীরা আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে কাজ করছেন এবং আমাদের স্টেজ যেটি দেখছেন, স্টেজও কাজ চলছে। এবং এর অপোজিটে আপনি দেখবেন যে মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল ক্যাম্পেরও কাজ চলছে। এবং আপ্যায়ন কমিটি, তারপরে শৃঙ্খলা কমিটি, তারপরে যারা আছেন অভ্যর্থনা কমিটি, তারা কিছুক্ষণ আগেই আমাদের এখানে এসেছিলেন, আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এসেছিলেন এবং এটা ব্রিফিং আপনাদের সামনে অলরেডি করেছেন। তো আমাদের কাজ প্রায় সম্পন্ন, প্রায় শেষের দিকে। তো এখন জাস্ট হলো যে আমাদের সবাই নেতাকর্মীরা অপেক্ষা করছেন কবে এটি শুরু হবে। জানতে চাই যে নেতাকর্মী বলতে কারা থাকবেন, কোন পদমর্যাদার থাকতে পারবেন কালকে, এবং কালকে বিশেষ করে কি আলোচনা হবে? আসলে দেখেন, এখানে আমাদের যেটা হয়েছে যে এখানে নির্বাহী কমিটির যারা সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারা এবং নির্বাহী কমিটির সদস্য এবং জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং থানার প্রেসিডেন্ট সেক্রেটারি বা উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং যারা বিগত ইলেকশনে যারা পার্লামেন্টের নির্বাচনে নমিনেশন পেয়েছিলেন দলের থেকে তাদেরই একমাত্র শুরু। এখানে প্রায় নিয়ার অ্যাবাউট আমাদের হিসাব মতো প্রায় 3500 নেতার অবস্থান হবে এখানে। তারা ধৈর্যের সহিত সকলের বক্তব্য শুনবেন এবং এখানে বক্তব্যের জন্য একটি সিস্টেমেটিক ওয়ে তৈরি করা হয়েছে। সেখানে তারা তাদের যারাই সেই সুযোগ পাবেন, তারা তাদের অন্যদের উদ্দেশ্যে এবং আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দের উদ্দেশ্যে তারা তাদের বক্তব্য রাখবেন এবং তারপরে
তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, সুশৃঙ্খলভাবে সেটি হবে। তারাই সাধারণত আমন্ত্রিত হয়েছেন এবং আমাদের অলরেডি যারা আমন্ত্রিত তারা প্রায় সকলেই তাদের যে আমাদের যে কার্ড, একটি নির্দিষ্ট কার্ড থাকবে, সেই কার্ডের মাধ্যমে তারা শো করে সেটিতে এই শৃঙ্খলা কমিটি সেটিকে চেক করবেন এবং দেখে তারপরে তারা তাদের আমাদের যে এলডি হলের যেখানে সভাস্থল সেখানে আসবেন তারা। এ বছরের মধ্যে নির্বাচন হওয়ার জন্য আপনারা দাবি করছেন এবং সরকারও সেটির জন্য প্রস্তুতি নিচ্ছে। তো জাতীয় নির্বাচনের এই বর্ধিত সভার মধ্য দিয়ে কি জাতীয় নির্বাচনের যে কার্যক্রম সেটি দৃশ্যমান কার্যক্রম শুরু হওয়া কিনা? আসলে দেখেন, বর্ধিত সভা মিনস হলো আমাদের সংগঠনের যে সাংগঠনিক সবাই এখানে সাংগঠনিকভাবে সকল আলোচনা করবেন। আসলে আপনি যে নির্বাচন যে কথাটি বলেছেন, নির্বাচন কিন্তু অনিশ্চয়তার দিকে। এখনও কিন্তু সরকার তার নির্বাচনে যে একটি সুনির্দিষ্ট তারিখ বা সুনির্দিষ্ট একটা রোডম্যাপ ডিক্লেয়ার করেন সেটি কিন্তু তারা এখনও করেননি। তাই সুনির্দিষ্ট কোনো নির্দেশনা, সুনির্দিষ্ট ইস্যু ছাড়া আমরা বলি যে একটি অনিশ্চিত নির্বাচনের পথে সরকার হাঁটছেন। সুতরাং একটি গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য, গণতন্ত্রের জন্য, যে গণতন্ত্রের সংগ্রাম করতে যে আমাদের অনেক ভাইয়ের নেতাকর্মীরা কিন্তু এখানে গুম হয়েছেন, শহীদ হয়েছেন এবং তারা অনেকেই, তাদের পরিবার কিন্তু এখন নিঃস্ব। সুতরাং আমরা মনে করি যে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়টি এখনও আমাদের অর্জিত হয়নি এবং সেই বিজয়কে সামনে রেখেই আমাদের বর্ধিত সভার যে দিক নির্দেশনা থাকবেন সেটি নেতাকর্মীরা তাদের দিবেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ডাক্তার রফিকুল ইসলাম, যিনি বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, তার সাথে কথা বলছিলাম। করতে আসেনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসেনি। মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত যেই রিভিউ দায়ের করা হয়েছে সবগুলোই কাদের মোল্লার মামলার রায়ের আলোকে। প্রথাগত কোনো আইন অনুযায়ী এটি হয়নি। জামায়াত নেতার আইনজীবী জানান, এই আইনটি বাতিল হলে পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে। অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। আপিল শুনানির জন্য আগামী 22 এপ্রিল নির্ধারণ করা হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন। এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে কথা বলছেন ছাত্র নেতারা। সরাসরি যুক্ত হচ্ছে। যদি আপনি বুঝতেন তাহলে আপনি সাংবাদিকতা করতেন না। আমাদেরই এক পক্ষ এই মেয়ে কোনো পক্ষ কথা বলবেন না, দুই পক্ষ, এক পক্ষই, কোনো পক্ষ নাই, এক সবাই। এই হালাবালা এই ঝামেলাটা করছে, ওই আবার সবার আগে ওইখানে যাচ্ছে। ভাই সিজি ভাই আপনারা বলেছেন ভাই একবার দিতেন ভাই, আর 10-15 মিনিটের বেশি লাগবে না, আস্তে আস্তে সবাই রেডি। ভাই এটার কি করবো, এখানে সাউন্ড না পাইলে কিছু করার নাই ভাই। নিচে দেওয়ার পরে যদি ট্রেনটা তুলেন এখানে নষ্ট হয়ে যাবে। দর্শক, এখনও এই প্রোগ্রাম ঘোষণা তারা এখনো শুরু করেনি। আবার যখন তারা শুরু করবেন আমরা সরাসরি যুক্ত হব। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। শিল্পে ও ক্যাপটিভে প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে দ্বিগুণের বেশি করার প্রস্তাব দিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। তবে এই প্রস্তাবে কোনো কাটছাট না করলেও বরং গ্যাসের মূল্যের উপর সরকারের রাজস্ব কমানোর সুপারিশ কারিগরি কমিটির। বিআরসির গণশুনানিতে ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়লে চাপে পড়বে উৎপাদন খাত। আর দাম বাড়ানোর প্রতিবাদে মাঠে থাকার ঘোষণা দিয়ে শুনানি বর্জন ক্যাব ও তেল গ্যাস রক্ষা কমিটির। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব।
এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানি ক্ষমতা খর্ব করে 2023 সালের ফেব্রুয়ারিতে শিল্প খাত ও শিল্পের ক্যাপটিভে গ্যাসের দাম 90 থেকে 180% পর্যন্ত বাড়ায় আওয়ামী সরকারের জ্বালানি বিভাগ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর প্রথমবারের মতো শুনানি করছে বিইআরসি, তবে কমার পরিবর্তে বাড়তে যাচ্ছে দাম। চলতি বছরের শুরুতেই শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করে পেট্রোবাংলা। প্রস্তাবনার প্রেক্ষিতে বুধবার গণশুনানির আয়োজন করে বিইআরসি। শুনানিতে এলএনজি কিনে গ্যাস সরবরাহের পেছনে ভর্তুকি দিতে হচ্ছে যুক্তি তুলে ধরে শিল্পে 30 টাকা ও ক্যাপটিভে 31 টাকা 50 পয়সা মূল্যের প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে 75 টাকা 72 পয়সা নির্ধারণের প্রস্তাব দেয় বিতরণ কোম্পানিগুলো। বিইআরসির কারিগরি কমিটির সুপারিশে দেখা যায়, প্রস্তাবিত দামে কোনো কাটছাট না করে বরং গ্রাহক পর্যায়ে প্রতি ঘনমিটার থেকে 15% ভ্যাট প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তবে শুনানিতে ব্যবসায়ীরা বলেন, এলডিসিকে সামনে রেখে আবারও গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে উৎপাদন খাত। আপনাদের এই প্রস্তাব যদি পাস হয়, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি আপনি এখানে আপনার এই অধিবেশন সমাপ্ত করেন। আমরা এটা প্রতিবাদ জানাই যে এই বর্ধিত প্রস্তাব আমরা এখানে গ্রহণ করতে পারবো না। আগে এগুলি পরিবেশ ঠিক করেন, তারপরে দাম বাড়ান। আর বাড়াইয়েন না, এসে আর বাড়ানোর কিছু নাই। মানুষ মরেন না, মানুষ অসহায় হয়ে গেছে, আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ালে উৎপাদনের খরচ পড়বে সাধারণ ভোক্তার ঘাড়ে। তাই শুনানিতে গ্যাসের দাম না বাড়িয়ে বরং বিতরণ কোম্পানিগুলোর অযৌক্তিক সিস্টেম লস কমানোর দাবি জানায় ক্যাব ও তেল গ্যাস রক্ষা কমিটি। কমিশন কর্তৃক প্রবিধান প্রণয়ন না করা পর্যন্ত সরকার ও সরকারি গেজেটের প্রজ্ঞাপন দ্বারা ট্যারিফ নির্ধারণ ও পুনর্নির্ধারণ এবং সমন্বয় করিতে পারিবে। সরকার এই ক্ষমতাটা এখনও রেখে দিয়েছে এই সরকারের আমলে। এই সরকার যেটা রেখে দিয়েছে আমার ধারণা সরকারও জানে না, অথচ এই ধারণাটা রেখে দিয়ে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে যাচ্ছে, প্রতি মাসে নির্ধারণ করছে। বিআরসি হাতে কখনোই ফিরে আসেনি। এই রমজানের আগেই আপনারা ঘোষণা দেন যে আজকে যে প্রস্তাব নিয়ে এটা করা হয়েছে আমরা এটাকে বাতিল করলাম এবং যে দুর্নীতি লুটপাটের উপখ্যান খুঁজে বের করে মূল্যহার কমিয়ে জনগণকে আমরা স্বস্তি দেব। এই দায়িত্বটুকু আপনারা পালন করবেন। দাম বাড়ানোর বিরুদ্ধে শুনানি চলার সময়েই মিলনায়তনের বাইরে আন্দোলন করে ক্যাব। পরে শুনানিতে অংশ নিয়ে বর্জনের ঘোষণা দেয় ক্যাব ও তেল গ্যাস রক্ষা কমিটি। এ সময় বাধে হট্টগোল। তবে শুনানি ও দাম বৃদ্ধি স্থগিত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানান তারা। মাজহার মাহবুব, এখন, ঢাকা। বিগত সময়ে অতিরিক্ত হিসাব দেখিয়েও রোজায় বিদ্যুতের চাহিদা শতভাগ পূরণ হয়নি। তবে এবার লোডশেডিং নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। যদিও আদানি আর আমদানি গ্যাসে নির্ভর করে মেটাতে হবে চাহিদা। তবে বর্তমান পরিস্থিতিতে আদানির ওপর পুরো নির্ভর না করে নিজস্ব প্ল্যান্টগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ পাওয়ার সেলের সাবেক মহাপরিচালকের। মাজহার মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। গরমকালে বাসাবাড়িতে সেহরি ইফতারে বিদ্যুতের চাহিদা বাড়ে কয়েক গুণ। অপরদিকে উৎপাদন খাত ও মার্কেটগুলোতে ঈদের প্রস্তুতির কারণেও চাপ পড়ে বিদ্যুতের ওপর। প্রতিবারই লোডশেডিংয়ের কবলে পড়েছে দেশবাসী। যদিও বিগত সময়ে 30,000 মেগাওয়াট সক্ষমতার গল্প শুনিয়েছে আওয়ামী লীগ সরকার, যা ছিল শুধু কাগজে কলমেই। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বলছে এবার শীত মৌসুমে রাজধানীতে বিদ্যুৎ লেগেছে 1000 থেকে 1200 মেগাওয়াট, যা ফেব্রুয়ারির শেষের দিকে বেড়ে দাঁড়িয়েছে 1.5 থেকে 2000-এ। আর রমজানে গিয়ে চাহিদা দাঁড়াবে 3 থেকে 3500 মেগাওয়াটে। সাধারণত সর্বোচ্চ গরমের সময় ডিপিডিসি ও ডেসকো মিলে সর্বোচ্চ চাহিদা 4000-এর আশপাশেই থাকে। ডেসকো কর্তৃপক্ষ বলছে রমজান মাস বিবেচনায় ঘাটতি সমন্বয় করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পুরোটা সরবরাহ করলে চাহিদা মতো বিতরণ করতে পারবে তারা। অসুবিধা হবে না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়েল এনাফ। আমাদের কোনো 2000 মেগাওয়াট হলে আমরা সাপ্লাই দিতে পারবো। একটু ফুয়েল প্রাইসিং সেটা তো জানেন, গ্লোবাল ফুয়েলের প্রবলেম আছে। সাথে যদি জেনারেশন কিছুটা শর্টেজ হয়ে যায়, সেক্ষেত্রে যদি লোডশেড করতে হয় আমাদেরকে অ্যালোকেশন দিতে বলে দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদেরকে লোডশেড করতে হবে, আদারওয়াইজ আমাদের লোডশেড দরকার হবে। বিগত রমজানে সারা দেশে প্রতিদিন লোডশেডিং করতে হয়েছে 2000 মেগাওয়াটের বেশি। তবে এবার রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নিয়ে রেখেছে বিদ্যুৎ বিভাগ। যদিও আগের মতো এবারও ভরসা আমদানিকৃত গ্যাস জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন। এর মধ্যে আদানির বিদ্যুতে আশার বাণী পিডিবির। গ্যাস ভিত্তিক 6500 মেগাওয়াট এর মতো জেনারেশন, আর ক্রস বর্ডার আছে, কোল পাওয়ার প্ল্যান্ট আছে এবং
বাকিটা আমরা এইচএফ থেকে রিকোয়ারমেন্ট বেসিস আমি সিস্টেম চালাবো আর কি। পজিটিভ করবে যে আমরা লিকুইড ফুয়েল পাইলে কি করে আদানির ফুল লোড পাইলে আমরা লিকুইড ফুয়েল সেই হিসেবে কম চালাইতে পারবো। ডলারের কিছু ঘাটতি ছিল, এখন অনেকটাই কভার হয়ে গেছে আর কি। তবে ভারত বাংলাদেশ টানাপোড়েনের মধ্যে আদানির বিদ্যুতের উপর ভরসা না করে বরং পুরনো পাওয়ার স্টেশনগুলো সংস্কার করে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পক্ষে মত পাওয়ার সেলের সাবেক মহাপরিচালকের। বেশ কয়েকটা পাওয়ার স্টেশন মেনটেন্যান্সের উপরে বন্ধ আছে। এইগুলো কিন্তু এতদিনে এই সরকার আসার পরও 6 মাস তো হয়ে গেল, তারা এইগুলোকে মেনটেন করার চেষ্টা করতো, মানে সংরক্ষণ যদি করতো তাইলে কিন্তু আরও 5-6 হাজার মেগাওয়াট এখানে আসতো। গার্মেন্টস নিয়ে ওদের সঙ্গে আমার ঝগড়া, অনেক কিছু নিয়ে ঝগড়া চলছে। আমরা যে ভালো যাব ওদের বিদ্যুৎ ব্যবহার করে খাট করে একটা ব্রেকডাউন দেখায় বলবে যে আমি বিদ্যুৎ দিতে পারবো না, এটা তো স্বাভাবিক। আবার রেট তো আছেই। এবছরের শুরুতে বিদ্যুতের চাহিদা ছিল 9,000 মেগাওয়াটেরও কম। শীত কমায় তা বেড়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দাঁড়িয়েছে প্রায় 12,000 মেগাওয়াটে। এবার রোজায় সর্বোচ্চ 16,000 এবং পুরোপুরি গ্রীষ্মে চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট। তবে চাহিদার বিপরীতে এবারও 13 থেকে 15,000 মেগাওয়াটের বেশি উৎপাদনের ঘোষণা দিতে পারেনি বিদ্যুৎ বিভাগ। মাজহার মাহবুব, এখন, ঢাকা। লাগেজ ট্রলি সহ মালামাল কেনাকাটায় দুর্নীতির অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। অভিযানের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী নাজমুস সাকিবের সঙ্গে। সাকিব, এর আগের সংবাদেও আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তখনও অভিযান চলছিল। এখন পর্যন্ত আপডেট কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? গালিব, এর আগে আমরা যেমনটা জানিয়েছিলাম যে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ বেবিচক নামে যে সংস্থাটি আছে, সেই সংস্থাতে কিন্তু আজকে ঠিক 12টার পরপরই আজকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। তারা এখন পর্যন্ত যেটা পেয়েছে সবশেষ নথি ঘেটে তারা যেটা বলছে যে প্রায় 7.5 কোটি টাকার বিনিময়ে প্রায় 1000-এর ওপরে কিন্তু ট্রলি কেনা হয়েছে, যেগুলোর মানও অনেকটা নিম্নমানের এবং এগুলোর দাম মূলত $160 আশপাশে। তবে সেগুলো প্রায় $300 উপরে কিন্তু কেনা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ফলে এই যে ট্রলি কেনাতে অতিরিক্ত খরচ এবং কেন খরচ হলো সেসব বিষয়ে তারা কিন্তু আরও যাচাই বাছাই করে এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবেন। একটু জানিয়ে রাখতে চাই, আজকে যখন 12টার পরপর দুদক সেখানে ঢুকলো, সাধারণত গণমাধ্যম কর্মীরাও দুদকের সঙ্গে অভিযানে অংশ হিসেবে থাকেন, কিন্তু আজকে বেবিচকে একেবারেই ঢুকতে দেওয়া হয়নি দুদক যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন। পাশাপাশি এই যে এর বাইরে অর্থাৎ এই যে লাগেজ ক্রয় কিংবা যে ট্রলি ক্রয় করা হয়েছে সেইগুলো দেখার জন্য কিন্তু দুদক আসলে তারা এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছিলেন। তবে সেখানেও আসলে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এইসব বিষয় আসলে আমরা বেবিচকের সঙ্গে অনেকবার চেষ্টা করেছিলাম কথা বলার জন্য, সেই বিষয়ে আসলে তাদের কোনো বক্তব্যই পাওয়া যায়নি এবং তাদের যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রেজাউল করিম তিনিও আসলে রুম বন্ধ করে কিন্তু বসেছিলেন। এবং দুদক যেটা বলছে যে এই যে একটা অবস্থা, অর্থাৎ তাদেরও যে অসহযোগিতা করা হয়েছে, গণমাধ্যম কর্মীদের অসহযোগিতা করা হয়েছে, সব মিলিয়ে তারা আসলে কি ব্যবস্থা নেওয়া যায় সেসব বিষয়ে তারা কিন্তু আসলে পর্যালোচনা করবেন। এবং এই যে 7.5 কোটি টাকার বিনিময়ে যে অতিরিক্ত দামে ট্রলি কেনা হয়েছে এই দুর্নীতির সঙ্গে আসলে কারা জড়িত ছিলেন এবং কেন কেনা হলো অতিরিক্ত দামে সেই সব বিষয়েও কিন্তু তারা পর্যালোচনা করবেন। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই যে ট্রলিগুলো যে কেনা হলো সেগুলো যদিও আসলে জার্মানি থেকে কেনার কথা ছিল বলে তারা যেটা জানাচ্ছেন, তবে এটা চায়না থেকে কেনা হয়েছে, কিন্তু অতিরিক্ত যে দামের যে ব্যাপারটা সেটা কিন্তু একেবারেই দেখানো হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে বলা যায় যে বেবিচকে আজকের যে অভিযান এবং এই অভিযানের পরিপ্রেক্ষিতে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিত্তিতে 48 ঘন্টার মধ্যে তারা কিন্তু একটি প্রতিবেদন দাখিল করবেন এবং কার কার নামে মামলা হবে সেই মামলাগুলো আপডেট কি সব বিষয় হয়তো আগামী 2 দিনের মধ্যে জানা যাবে। গালিব, এখান থেকে বেবিচকের যে অভিযান দুদকের এই ছিল সবশেষ। বেবিচকে চলছে দুর্নীতি দমন কমিশনের অভিযান, সে বিষয়ে সর্বশেষে জানাচ্ছিলেন নাজমুস সাকিব। চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে 11 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইস্টার্ন ব্যাংকের এমডি সহ 46 কর্মকর্তার বিরুদ্ধে। ব্যাংক কর্মকর্তাদের সমন্বয়ে গড়ে ওঠা চক্রটি 6টি জাল অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল এই টাকা আত্মসাৎ করে। এই ঘটনায় ব্যাংকটির এমডি, পরিচালনা পর্ষদ সহ 46 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী ওই গ্রাহক। এ বিষয়ে জানতে ব্যাংকের শাখায় গেলে ম্যানেজারকে পাওয়া যায়নি, বক্তব্য দিতেও রাজি হয়নি কেউ।
চট্টগ্রাম থেকে হুসাইন জিয়াদের প্রতিবেদন। ব্যবসায়ী মুর্তুজা আলী 2017 সালে ইস্টার্ন ব্যাংকের ওয়ান নিজাম রোড শাখায় 5 কোটি টাকা জমা করে অ্যাকাউন্ট খোলেন। ব্যাংকটির চাঁদগাঁও শাখায় এই অ্যাকাউন্ট স্থানান্তর করলে বেশি লভ্যাংশ দেওয়ার কর্মকর্তাদের মিথ্যা আশ্বাসে তিনি হিসাবটি স্থানান্তর করেন। সংঘবদ্ধ জালিয়াতি আর প্রতারণার শুরু এখানেই। ভুক্তভোগীর অভিযোগ 2017 সালে তিনি এফডিআর এর বিপরীতে ঋণ নেয়ার জন্য কাগজপত্র জমা দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করেন, এরপর বিদেশে যান। সে সুযোগে তার নামে জালিয়াতি করে একই শাখায় 2টি সঞ্চয়ী হিসাব ও 4টি ঋণ হিসাব খুলে চক্রটি। শুধু তাই নয়, তার স্ত্রীর অ্যাকাউন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে এই চক্রটি বিপুল টাকা লেনদেন করে। সব মিলিয়ে হাতিয়ে নেওয়া হয় 11 কোটি টাকা। নিঃস্ব হয়ে পড়েন এ ব্যবসায়ী। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমার সাথে মিটিং করে সে সব জিনিসগুলো দায় স্বীকার করার পরও আমাকে কিভাবে টাকা পেমেন্ট করবো ওইটা বলার পরে এরপরে যখন ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, উনি ফোন দেয় না, মেসেজ দিলে মেসেজের রিপ্লাইও দেয় না। তো এটা বিগত আমি আপনার 7 বছর ধরে এখন নির্যাতিত। এ ঘটনার পর টাকা আদায়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে দীর্ঘ 5 বছর বারবার যোগাযোগ ও মিটিং করেন ভুক্তভোগী, কিন্তু একাধিকবার আশ্বাস দিয়েও কথা না রাখায় অবশেষে ইস্টার্ন ব্যাংকের এমডি, পরিচালক পর্ষদ সহ 46 জনের বিরুদ্ধে আদালতে আজ মামলা দায়ের করেন তিনি। এমডি ইফতিখার সাহেব আমাদেরকে ডাকান, আমরা ওখানে যাই, আলী রেজা ইফতিখার সাহেব, আমরা ওখানে যাই। যাওয়ার পরে উনি আশ্বাস দেন আমাদের টাকাটা ফেরত দিয়ে দিবেন, কিন্তু কালক্ষেপণ করে আজকে 5 থেকে 6 মাস আমাদেরকে ঘুরাই। আমরা আদালতকে বলেছি এখানে হেড অফিসের যারা ডিরেক্টর বোর্ড আছে, যারা লোন সেকশনের সাথে যারা আছে, ওরা সবাই এখানে জড়িত আছে। অভিযোগের বিষয়ে জানতে ব্যাংকটির চাঁদগাঁও শাখায় গেলে ম্যানেজারের রুম ফাঁকা পাওয়া যায়। অন্যরাও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। ভুক্তভোগীর দাবি, এমন ভয়াবহ প্রতারণা আরও গ্রাহকের সাথে করা হলেও ভয়ে মুখ খুলতে রাজি হচ্ছে না কেউ। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সাজেকে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। সে সময় বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্তরা। এর আগে 5 সদস্যের তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে উপদেষ্টার কাছে কোনো আশ্বাস পাওয়া গেছে কিনা, আর যে ক্ষতিগ্রস্তরা বিক্ষোভ করেছেন সেখান থেকে তাদের দাবি কি জানিয়েছেন? গালিব, সর্বশেষ যে বিষয়টি সেটি দিয়ে আসলে শুরু করতে চাই। এখন বাজে অন্তত 3:30টার বেশি। দুপুর 3টা নাগাদ মূলত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শনে এসেছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত যে ক্ষতিগ্রস্ত এলাকা আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেখানে তিনি আসেননি। কিছুটা হয়তো আরো সময় লাগতে পারে। এর কারণ হিসেবে যেটি হয়েছে যে 3টার দিকে মূলত জেলা প্রশাসক, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ একটি মন্তব্য করেছেন যে তেমন ক্ষতি হয়নি সাজেকের এই অগ্নিকাণ্ডে। এই মন্তব্যে ঘিরেই মূলত এখানে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, ব্যবসায়ী, রিসোর্ট মালিক সমিতি এবং যারা ক্ষতিগ্রস্ত, তারা যেটি বলছেন যে এই ধরনের বক্তব্য তারা প্রত্যাখ্যান করেছেন এবং এর প্রতিবাদে মূলত তারা বিক্ষোভ করেছেন। এবং একই সঙ্গে এই যে সাজেক এলাকা আর্মি রেস্ট হাউস রয়েছে, সেই এই রেস্ট হাউসের পাশে তারা অবস্থান করছেন। তারা বিষয়টি প্রতিবাদ জানিয়েছেন এবং জেলা প্রশাসকের এই কথা তারা প্রত্যাহার এবং একই সঙ্গে ক্ষমা চাওয়ার দাবিটিও করেছেন। এই দাবি এখনো যেহেতু রয়েছে, ঠিক এই সময়টি পার হওয়ার পরেও এই উপদেষ্টা সেখানে আসলে এখনো এই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন আসেনি। একটুখানি বলে রাখি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা 4টি দাবির কথা বলেছেন। মূলত এই পরিস্থিতিতে তারা যেটি বলছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যদি আবার ঘুরে দাঁড়াতে হয়, সেক্ষেত্রে সরকারের একটা পর্যায় থেকে অন্তত এটা নিশ্চিত করা দরকার যে বিনা সুদে যে ঋণ প্রাপ্তির যে ব্যবস্থা সেটি যেন তারা করে, এবং এখানে একটি ফায়ার সার্ভিস ব্যবস্থা নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাজেকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে বা যে কোনো পরিস্থিতিতে হঠাৎ করে যে জেলা প্রশাসন থেকে বন্ধ কিংবা পর্যটকদের ভ্রমণে যে নিরুৎসাহিতকরণের যে নোটিশ জারি করা হয়, সেটি যেন এখানকার যারা হোটেল মালিক, কটেজ মালিক এবং অন্যান্য যারা এখানে সংশ্লিষ্ট রয়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে, তাদের সঙ্গে আলোচনা করে এই ধরনের সিদ্ধান্ত নেন, আগাম যেন এই ধরনের কোনো সিদ্ধান্ত না নেন সেটি নিশ্চিত করার তারা দাবি জানিয়েছেন।
একই সঙ্গে এখানে একটি হাসপাতালেরও দাবি জানিয়েছেন, কারণ যে কোনো পরিস্থিতিতে এখানে যারা পর্যটনে ভ্রমণে আসেন তারা কোনো অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা দেওয়ার মতো কোনো সুযোগ এখানে আসলে নেই। সব মিলিয়ে এই পরিস্থিতিতে আজ সকাল 10টার পরে যে ত্রাণ বিতরণ হয়েছে 36টি পরিবার যারা বসতঘর করেছেন তাদেরকে, একই সঙ্গে 11:30টার দিকে 5 সদস্যের তদন্ত কমিটি যেটি গঠন করা হয়েছিল তারা তদন্ত করে ফিরে গেছেন। সবশেষে এই ছিল আমার কাছে সবশেষ। গালিব। সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, সে খবরই জানাচ্ছিলেন জিয়াউর রহমান জুয়েল। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়া। বিমানে অগ্নিকাণ্ডের মাধ্যমে দেখানো হয় দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার ও নিরাপদ ব্যবস্থাপনার কলাকৌশল। মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিস, সেনা, বিমান, নৌসহ বেশ কয়েকটি সংস্থা। সিলেট থেকে গুলজার আহমেদের প্রতিবেদন। 50 জন যাত্রী ও ক্রু নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণকালে এবিসি এয়ারলাইন্সের আলফা 567 বিমানে হঠাৎই আগুন লাগে। তবে বাস্তবে নয়, অগ্নিমহড়ার চিত্র এটি। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবন্দরে অবতরণের আগে ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে সাহায্য আবেদন জানান পাইলট। দ্রুত নামতে গিয়ে রানওয়ে থেকে 200 মিটার দূরে কার্গো অ্যাপ্রনের সামনে থামার পরই আগুন লেগে যায় বিমানটিতে। বাড়তে থাকা আগুনের ধোঁয়ায় ছেয়ে যায় বিমানবন্দর এলাকা। ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় বিমান, নৌ, সেনা ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। এদিকে উদ্ধারকর্মীরা একে একে বের করে নিয়ে আসেন যাত্রীদের। প্রায় আধ ঘন্টা চেষ্টায় 38 জনকে জীবিত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আগুনে পুড়ে মারা যায় 5 যাত্রী। এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলে কর্মীদের করণীয় কি তা শেখাতে এবং দক্ষতা বৃদ্ধিতে অগ্নি নির্বাপন মহড়া করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। কিভাবে করতে হয় সেটা দেখলো, ফিজিক্যালি দেখলো, দেখে পরে প্রত্যেকটা এয়ারফিল্ডের জন্য তারা একই রকমভাবে প্রিপেয়ার্ড হয়। সো অ্যাকচুয়ালি আমাদেরকে সবসময় যখনই কোনো এয়ারক্রাফট নামে আমাদেরকে প্রিপারেশন রাখতেই হয়। তো এই প্রিপারেশনটা আমরা আজকে দেখলাম যে অনেক ভালো করেছে ইনশাআল্লাহ। তো আমরা এটা ধরে রাখার চেষ্টা করবো, আর উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মহড়ার মাধ্যমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা ও সুরক্ষা ব্যবস্থা বাড়বে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমি অত্যন্ত আনন্দিত যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিতভাবে আমরা এই মহড়া আয়োজন করেছি। প্রতি 2 বছর করার কথা আমরা টাইমলি করেছি। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহণে আমরা বিমানের অগ্নি নির্বাপন ও যাত্রী উদ্ধারের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এর ফলে অতীতে বিমানবন্দরে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা দক্ষতার সাথে মোকাবিলা করা সম্ভব হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা বিমানবন্দর সচল রেখেছি এবং এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা ও নিয়ম অনুসারে প্রতি 2 বছর পর বিমানবন্দরে এ ধরনের অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করা হয়। আহত যাত্রীদেরকে শ্রেণীবিন্যাস। গুলজার আহমেদ, এখন সিলেট। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন আত্মপ্রকাশে নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে। জাওয়াদ, এখন পর্যন্ত কেন এই আত্মপ্রকাশের ঘোষণা দিতে দেরি হচ্ছে? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব, আপনি যেমনটি বলছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে একটি নতুন ছাত্রদের সংগঠন, সেটি বেলা 3টা নাগাদ মধুর ক্যান্টিনের সামনে তাদের সংবাদ সম্মেলন দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও এখন বেলা গড়ানোর শেষ বিকেলের দিকে, অর্থাৎ এত বিলম্ব হওয়ার কারণ আমরা কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলেছি। তারা মূলত একটি আয়োজন করেছিলেন এখানে সংবাদ সম্মেলনের, কিন্তু সেই আয়োজনের মধ্যেই আমরা দেখেছি যে কিছু সংখ্যক শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা এই যে যেটি সংবাদ সম্মেলনের যে স্থল সেখানে তারা এসেছেন এবং তারা এখানে এসে স্লোগান দিচ্ছিলেন যে এটি একটি বৈষম্যের কমিটি হচ্ছে এবং এখানে একটি সিন্ডিকেটের কমিটি তারা আখ্যা দিচ্ছিলেন। এবং এর প্রেক্ষাপটে আমরা দেখলাম যে যারা এই যে নতুন ছাত্র সংগঠন অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনের যারা ছিলেন তাদের নেতৃত্বে যে ছাত্র সংগঠনটি আসার কথা রয়েছে আজকে, তারা যে সংবাদ সম্মেলনটি আয়োজন করেছে সেটি ভণ্ডুল হয়ে গিয়েছে। এবং যারা এই বিক্ষোভ করছিলেন বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে, তারা বলছিলেন যে তারা মূলত পরিচয় দিচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে। তারা বলছিলেন যে জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় ভূমিকা ছিল এবং এই ভূমিকা থাকা সত্ত্বেও নতুন যে ছাত্রদের কমিটিটি হচ্ছে সেখানে তাদের কোনো প্রতিনিধি রাখা হয়নি
এবং এই প্রতিনিধি না রাখার প্রতিবাদ জানিয়ে তারা মূলত আজকে এখানে একটি প্রতিবাদ জানাচ্ছিলেন এবং এর প্রেক্ষাপটেই মূলত আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে আজকে যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল বিকাল 3টা নাগাদ সেটি করা সম্ভব হয়নি। আমরা এখনও জানিনি যে এই সংবাদ সম্মেলনটি আদৌ হবে কিনা বা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা যে ছাত্রদের সংগঠনের ঘোষণা সেটি আজকে হবে কিনা সেটি আমরা এখনও সুনিশ্চিতভাবে জানতে পারিনি। তবে তাদের দু একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে আজকেই তারা যদি ভিন্ন প্রেক্ষাপটে মধুর ক্যান্টিনে অথবা টিএসসিতে তারা আরেকটি সংবাদ সম্মেলন করতে পারেন এবং তারা তাদের ঘোষণাটি দিবেন। এবং যেটি বিলম্বের কথা একটি হচ্ছিল যে 3টা নাগাদ শুরু হলেও আমরা বিকাল 4:30 পর্যন্ত এখানে দেখেছি যে এখানে স্বাভাবিক পরিস্থিতি ছিল। তখন তারা বলছিলেন তাদের যে কিছু পেপারস ওয়ার্ক সেটি চলছিল এবং একই সাথে তারা দুটি কমিটি ঘোষণা করবেন, একটি কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি। অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি, যদিও এই কমিটির কেউ সেভাবে নিশ্চিত করেনি, বাট তারা গণমাধ্যমের সাথে নাম প্রকাশে অনিচ্ছুক। কয়েকজন আমাদের বলেছেন যে আবু বাকের মজুমদার, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা ছিলেন, তিনি আসলে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হওয়ার তার কথা রয়েছে, এমনটি আলোচনা ছিল। এবং আরেকটি বিষয় যে সদস্য সচিব রয়েছেন জাহিদ আহসান, যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের দায়িত্বে ছিলেন দপ্তর সম্পাদক হিসেবে, তার সদস্য সচিব হওয়ার কথা রয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করার কথা রয়েছে এবং সেটির নেতৃত্ব মোটামুটি ঠিক রয়েছে। মূলত এখনও যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিচ্ছেন তারা এখনও বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত এই কমিটি ভেঙে দিতে হবে এবং পরবর্তীতে আমরা যদি কমিটি সম্বন্ধে আরও জানতে পারি তখন আপনাদের জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে মধুর ক্যান্টিন থেকে নতুন ছাত্রদের সংগঠন, সেটি নিয়ে সবশেষ। আজ মধুর ক্যান্টিনের সামনে ছাত্রদের নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের নাম ঘোষণা করার কথা ছিল, সেখানে কিছু জটিলতা তৈরি হয়েছে, যা ওদের মাধ্যমে আমরা সেটাই জানছিলাম। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানদের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 107 রান। গাদ্দাফি স্টেডিয়ামে শুরুতে ব্যাটিংয়ে নেমে ওপেনার গুরবাজকে হারায় আফগানরা। 6 রান করা গুরবাজকে বোল্ড করেন আর্চার। ওয়ান ডাউনের নামাজ সিদ্দিকুল্লাহকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন আর্চার। আরেক ব্যাটার রহমত শাহকে রশিদের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ইংলিশ পেসার। গ্রুপ বির প্রথম ম্যাচে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তান ইংল্যান্ড। তবে মঙ্গলবার অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এখনও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনে। এখন বিকেলে শিরোনামগুলো আরও একবার। সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে উত্তেজনা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি না রাখায় ক্ষোভ। জাতীয় নির্বাচন ও জোট গঠন সামনে রেখে বিএনপির বর্ধিত সভা কাল। সারা দেশ থেকে অংশ নেবেন 4000-এরও বেশি নেতা। জামায়াত নেতা আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি। মানবতা বিরোধী অপরাধে রিভিউ থেকে ফের শুনানি, এটি প্রথম। এবং গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব গণবিরোধী, শুনানি বাতিল না হলে আন্দোলনের হুমকি ক্যাবের। রোজায় লোডশেডিং নিয়ন্ত্রণের আশ্বাস বিদ্যুৎ বিভাগে। এ ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।